দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসুন। আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের টানেলে উঠে গেছে দেশ, তার মানে আলোর দেখা নিশ্চয়ই মিলছে। তার মানে কি নির্বাচন নিয়ে কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় রাজনৈতিক দল এবং সরকার ঐক্যমতে পৌঁছাতে পারলো? সেই আলোচনা সমালোচনা যেরকম রয়েছে, অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 10-11 মাস পরে 2014, 18 এবং 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনের ময়না তদন্ত শুরু হয়েছে। তার অংশ হিসেবে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছে এবং তার বিচারের পক্ষেও বিচার নিয়েও সম্ভবত কোনো প্রশ্ন নাই। কিন্তু যে প্রক্রিয়ায় গ্রেপ্তারের আগে তার সঙ্গে মব সৃষ্টি করা হলো, সেটি নানা জায়গা থেকে সমালোচনা করা হচ্ছে। বিএনপি সরকারের উপদেষ্টারও সমালোচনা করছেন। প্রশ্ন হচ্ছে, সবাই যদি মবের সমালোচনা করবেন তাহলে মবটি করছে কি? এসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বাবুল ভাই, অনেক স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য। আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকেও স্বাগত, কৃতজ্ঞতা। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তাহসিন রিয়াজ, আপনাকেও স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বাবুল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রায় 40 দিন পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভবনটি আজকে খুলেছে। ধারণা করা হচ্ছে সাধারণ নাগরিক সেবাও আস্তে আস্তে চালু হবে। অনেক কর্মকর্তারা অফিস করা শুরু করেছেন এবং এই কাজটি করতে গিয়ে, এই রিপোর্টটি করতে গিয়ে আমার এক সহকর্মী তিথি, তিনি স্থানীয় সরকার উপদেষ্টাকে ইন্টারভিউ করেছেন। তিনি সেখানে অনেকগুলো কথা বলেছেন, যেই কথার একটার সামারি হচ্ছে যে ইশরাককে যখন আন্দোলনটা শুরুর দিকে হলো তখন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করছেন আরেকজন উপদেষ্টার মাধ্যমে এই প্রস্তাবটাকে দেওয়া হয়েছিল এবং তিনি সেটা অহংকার বা কি বলে আপনার এক ধরনের অহংবোধ থেকে সেটা প্রত্যাখ্যান করেছেন। প্রশ্ন হচ্ছে, যে মেয়র নির্বাচন করেছেন এবং আদালত যাকে রায় দিয়েছেন মেয়র বলে, তাকে কেন সরকার প্রশাসক হওয়ার প্রস্তাব দিল? ইন রেফারেন্স টু চট্টগ্রামের মেয়রের কথা যদি বলি। আপনি ধন্যবাদ। শোনেন, আপনার প্রশ্নের মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। কি কারণে দেখেন, এতদিন ইশরাককে মানে কি বলবো, হিউমিলিট করবার চেষ্টা করা হয়েছে, যে ক্ষমতার লোভে, বা বিএনপিকে ওর সাথে পেঁচানো হয়েছে যে একটা মেয়রশিপ বিএনপি এটা নিয়ে এত কিছু করছে। বাট আমরা যে বারবার বলছিলাম যে লড়াইটা ইথিক্যাল, আমার অধিকার, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করছে। বিগত দিনে আওয়ামী লীগে যেমন করছে, এই আমলেও সেটা হচ্ছে। তাহলে ইশরাককে ওই দায়িত্ব সরকার কি প্রশাসক হিসেবে দেবার ঘোষণা দেবার পরেও ইশরাক তাতে রাজি হয়নি। কারণ আমার ইথিক্যাল জায়গাটা, আমার অধিকারটা আমি বুঝে নিতে চাই, সেই ইথিক্যাল জায়গাটার কারণে। তো সেই জায়গাটা তো ইথিক্যাল সেটা করেছে। তা আজকে নিশ্চয়ই স্থানীয় সরকার উপদেষ্টা যেটা বলেছেন তার কথার মধ্যেই জিনিসটা পরিষ্কার। এবং ইশরাক নিজেও বলেছে যে এই মেয়রটার আমার কাছে কোনো ইস্যু না, আমার ইস্যু হলো যে আমার অধিকার বা আমার উপর যে অন্যায় করা হয়েছে, বেইনসাফি করা হয়েছে, সেই অধিকারটা আমি বুঝে নিতে চাই। তাহলে এই যে 40 দিন সিটি কর্পোরেশন অবরুদ্ধ করে রেখে আন্দোলন সংগ্রাম হলো, শেষ পর্যন্ত সেই অধিকার কি বিএনপি বুঝে নিতে পারলো না? সবসময় শোনেন, আমি বলি আমরা হাসিনার বিরুদ্ধে 17 বছর যাবত লড়াই করেছি। প্রথম দিনে যদি বিজয় হয়ে যেতাম তাহলে 17 বছর আর প্রয়োজন হতো না, এত রক্তক্ষয়ের দরকার হতো, এত গুমেরও প্রয়োজন হতো না। সব আন্দোলন সবসময় শতভাগ সফল হয়ে যাবে এরকম আশা করাও ঠিক না। বা কখনো কখনো সময় একটা গুরুত্বপূর্ণ ইস্যু। যুদ্ধ বলেন, রাজনীতি বলেন, সব ক্ষেত্রেই আপনি 2 পা আগানো 1 পা পিছনো বা কৌশল অবলম্বন করতে হয়, সেটা হয়েছে। এবং একদিক থেকে আজকে এই যে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে জিনিসটা কিন্তু আরো পরিষ্কার হয়ে গেছে। ইশরাক যেটা বলেছিল যে আমরা আমার অধিকারটার জন্য আমি লড়াই করছি। কিন্তু বলবো, আমি নিশ্চিত অনেকে এই প্রশ্নটা করে যে আপনারা যেহেতু আওয়ামী লীগের সময়ের সব নির্বাচনের সমালোচনা করেন, নির্বাচনগুলোকে অগ্রহণযোগ্য বলেন, তাহলে সেই নির্বাচনের ফলাফল কিভাবে গ্রহণযোগ্য? এটা পুরনো প্রশ্ন। আমি বলি অবশ্যই সেই নির্বাচনগুলো অগ্রহণযোগ্য। কেন আরো অগ্রহণযোগ্য হলো? অগ্রহণযোগ্য হলো এই কারণে যে আমার অধিকার সেই নির্বাচনে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে, ভোট রিগিং করা হয়েছে, কারচুপি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে। এখন কেউ যদি বলে বা কোর্ট যদি বলে, আদালত যদি বলে যে হ্যাঁ তোমার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, তোমার অধিকারটা আমি ফিরিয়ে দিলাম, তাহলে কি সেটার অবৈধ থাকে? ওই 5 বছর যতক্ষণ করেছে সেটা অবৈধভাবে চালিয়েছে, গায়ের জোরে চালিয়েছে বা কুক্ষিগত করেছে। কিন্তু যতক্ষণ যেই মুহূর্ত পর্যন্ত সেটা পূর্বের জায়গায় ফিরে আসলো,
তখনই তো সেটা ইনসাফ প্রতিষ্ঠিত হলো, সত্য প্রতিষ্ঠিত হলো, ন্যায় প্রতিষ্ঠিত হলো। তাহলে সেটাকে আপনারা কিভাবে কেন ওই অর্থে বলছেন? জি শরীফ ভাই, এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাই যে ধরেন সরকারের পক্ষ থেকে ইশরাক সাহেবকে যখন ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার প্রস্তাব প্রশাসক হওয়ার প্রস্তাব দেওয়া হলো, বিপরীতে চট্টগ্রামে বিএনপির নেতা তিনি এবং চট্টগ্রামের রাজনীতিতে তিনি অনেক বড় ফ্যাক্টরও বটে, তাকে আবার মেয়র হিসেবে শপথ নিতে দিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। এই দুইটো জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থানের কারণটা কি সরকার? এটা কি একটি ঢাকার নিয়ন্ত্রণ নেওয়া না নেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে? সেইটা অনেকেই বলেন। তাই যদি হয় তাহলে আবার উনি প্রশাসক হলেও তো সেই তার সক্ষমতা বা নিয়ন্ত্রণটা থাকতো নিশ্চয়ই। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, সাথের আলোচকদেরকে শুভেচ্ছা। আপনি যথার্থই বলেছেন যে সরকারের মধ্যে একটা প্রবণতা আছে কতগুলো জায়গাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, নিজেদের লোকজনকে সেখানে প্রোভাইড করা। আপনি এই যে সরকারটা গঠিত হয়েছে একটা গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর সক্রিয় সমর্থনের ভেতর থেকে, কিন্তু সিটি কর্পোরেশনে সরকার যাদেরকে দায়িত্ব দিল কোনো রাজনৈতিক দলের সাথে কি কথা বলেছে? কথা বলে। সেকেন্ড হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এদের মধ্যে কেউকে নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে যাদেরকে আপনি প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। থার্ড হলো আপনি যে বিষয়টি বললেন ইশরাক হোসেনকে যে প্রস্তাবটা দেওয়া হয়েছিল, আমি মনে করি যে তাকে এক ধরনের অসম্মান করা। কারণ তিনি একজন পলিটিশিয়ান, তিনি নির্বাচন করেছেন, তার বাবাও ইলেক্টেড মেয়র ছিলেন এখানে। তাকে আপনি একটা সিলেকশনের আপনি উদাহরণটা দিলেন, চট্টগ্রামে আদালতের নির্দেশ আপনি মানলেন, এখানে আপনি মানছেন না। এবং এই যে প্রস্তাবনাটা আমি মনে করি যে শুধুমাত্র স্থানীয় সরকার উপদেষ্টা দেননি, এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়াটা এটা সরকারের সিদ্ধান্ত। সুতরাং এর দায়ভার কেবলমাত্র একজন উপদেষ্টার হাতে আমি দিতে রাজি না। আমি মনে করি যে প্রধান উপদেষ্টার থেকে পুরো তার টিম সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করেছে এবং মূল টার্গেটটা হচ্ছে সিটি কর্পোরেশনটাকে যে কোনো মূল্যে হোক নিজেদের নিয়ন্ত্রণে রাখা। এখন সরকার শরীফ ভাই যদি নিয়ন্ত্রণে রাখতে চায় তাহলে ইশরাক হোসেনকে কেন প্রস্তাব দিবে প্রশাসক হবার? তাইলে তো মোহাম্মদ এজাজের মতো নিজেদের কাউকে দিতে পারে। ওই জায়গাটায় আসি। এই কারণে প্রস্তাবটা দেওয়া যে ইশরাক তো নেবেন না জানেন হয়তো, এই কারণে প্রস্তাবটা দেওয়া সেটা হচ্ছে যে উপদেষ্টা তিনি সিটি কর্পোরেশনে বসছেন, রেগুলার কাজগুলো তিনি দেখছেন, একই সঙ্গে ইশরাকের সাথে পাওয়ারটা একটু ভাগাভাগি করে নেওয়া। একটা অংশ তোমার হাতে থাকলো, একটা অংশ আমার হাতে থাকলো। পুরোপুরি যদি মেয়রের দায়িত্বটা আদালতের নির্দেশ মেনে এই কাজটি করতে যায় তাহলে পুরো নিয়ন্ত্রণ বা কর্তৃত্বটা ইশরাক হাসানের সাথে চলে যায়। সরকার যেভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে একজন উপদেষ্টাকে সামনে রেখে, সেই জায়গাটায় ইশরাককে যদি পুরোপুরি মেয়রের দায়িত্ব দেওয়া হয় এটি করা যায় না। এবং এই যে এজাজ হোসেন সম্পর্কে যে প্রশ্নগুলো আসছে প্রতিনিয়ত, গাবতলীর পশুর হাট ইজারাত থেকে শুরু করে, এই ধরনের একটা এর সঙ্গে একটা ফিনান্সিয়াল এনগেজমেন্টও থাকে। শুধুমাত্র পলিটিক্যাল নিয়ন্ত্রণ না, একটা ফিনান্সিয়াল এনগেজমেন্টও থাকে। যদি এর সঙ্গে একটা সিন্ডিকেট করে একটা গ্রুপ করে এটিকে যদি পরিচালনা করা যায় তাহলে ওই এনগেজমেন্টের যে জায়গাটা, কতগুলো বেনিফিট এখানে নানা জায়গায় ভাগাভাগি হতে পারে। এবং আপনার খেয়াল আছে যে আমাদের এখানে এই ধরনের একটা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদেরকে নিয়ে এসে একটা রাজনৈতিক মেরুকরণ ঘটানোর একটা প্রচেষ্টা কিন্তু ছিল স্থানীয় সরকারকে বেস করে। সেই চিন্তাটা সরকারের কাছে নেই, এটাই আমি এখনো বিশ্বাস করি না। আর এই সিদ্ধান্তটা সর্বোচ্চ জায়গা থেকে সবার আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসেছে। আর শেষ জায়গাটা হচ্ছে যে সরকার এই কথাগুলো, ইশরাক হোসেন অনেকদিন ধরে আন্দোলন করছে, বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে এই কারণে তার এটি প্রাপ্য, তাকে এখানে বসানো দরকার। তারপরে সরকার কেন শুনছে না, এই প্রশ্নটি আসতে পারে। আজকে ডক্টর হোসেন জিল্লুর রহমান একটা চমৎকার কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না। তিনি বলেছেন যে এই সরকারের মধ্যে আমি একটা কুম্ভকর্ণের সিনড্রোম দেখতে পাচ্ছি। সরকার সবার কথা শুনে, অনেক কথা শুনে, কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, অ্যাকশন করে না। তো আমিও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে সরকার কথা শুনছে,
কিন্তু মানুষ যেটা চাইছে সরকার সেটি করছে না। সরকারের নিজস্ব একটা এজেন্ডা আছে, নিজস্ব একটা অবজেক্টিভ আছে এবং একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের বাইরে জি। তাসির রিয়াজ, আপনারা বহুবার বলেছেন যে আপনারা মানে এনসিপি যা চায় তার অনেক কিছু আপনারা ছাড় দিয়েছেন, সেটি রাষ্ট্রপতির পদত্যাগ, তারপরে আরো অনেকগুলো বিষয়। ফলে বিএনপি যা চায় তাই হচ্ছে। ফলে বিএনপি বড় দল, বিএনপির কথায় নাকি দেশ চলছে, প্রশাসন চলছে। তাহলে বিএনপি তো মেয়র হতে চাইছিল ঢাকা দক্ষিণের, এবং সেটা আদালতের রায়, বিএনপি তো সেটি পালন। ফলে বিএনপি তো সেই ত্যাগটা করছে। অথবা প্রশাসক হওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরেও ইশরাক যে বয়সের মানুষ, আপনাদের চেয়ে মানে অনেক সিনিয়র পলিটিশিয়ান তিনি না, তার পিতা গিয়েছিলেন। ফলে তার জন্য তো এটা একটা লুক্রেটিভ প্রস্তাব ছিল, সেটা তো নিল না। ফলে বিএনপির এই ত্যাগগুলোকে আপনারা মূল্যায়ন করবেন কিনা? ধন্যবাদ মিশু ভাই। আমার সাথে যারা আছেন, স্পেশালি বাবুল ভাই আমার যথেষ্ট শ্রদ্ধার, এবং শরীফ ভাই আছেন, আমরা দেখুন আসলে ইশরাক ভাইয়ের যে ইস্যুটা নিয়ে আসলে লম্বা ডিবেট, এটা যেটা বাবুল ভাই শুরুতেই বলেছেন যে আসলে এটা বাংলাদেশের রাজনীতিতে মনে হয় লম্বা সময় ধরে একটা চলমান ঘটনা, যেটি নিয়ে প্রচণ্ড রকম আলোচনা সমালোচনা হয়েছে, এবং এটি আসলে আদালত, প্রশাসন, আমলাতন্ত্র এবং নানা রকম জটিলতায় আসলে এটা আটকেছে, এটা আমরা দেখেছি। দেখেন, আমি মানে জাস্ট আপনি যে জায়গাটাতে বলেছেন যে আসলে বিএনপির যে ত্যাগ তিতিক্ষা বা সেগুলো তো আসলে কি হচ্ছে না হচ্ছে না, আমরা কিন্তু এই কথাটা বারবার বলি, আগেও বলেছি যে আসলে তো রাষ্ট্রে ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র ফাংশন করলেও বিএনপি যেটা চায় আসলে সেটাই হচ্ছে কিন্তু রাষ্ট্রে। কীভাবে হচ্ছে এটা আসলে নতুন করে বলার কিছু নেই। আপনি যদি প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক দেখেন, যেই লন্ডনের বৈঠক আপনারা সবাই কভার করেছেন, বিএনপির যে দাবিটা ছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে, যেখানে এপ্রিলের ডেট ঢাকায় বসে অ্যানাউন্স ছিল এবং অলমোস্ট ওয়েলকামিং ছিল আদার পার্টিসগুলো থেকেও, সেই ডেটও কিন্তু আমরা চেঞ্জ হতে দেখেছি সেটা লন্ডনের বৈঠক। কিন্তু বিএনপি তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বিএনপি দেখেন এখানে আর্গুমেন্টটা কোথায়? আর্গুমেন্টটা হচ্ছে ইটস নাথিং অ্যাবাউট ডিসেম্বর, ইটস অ্যাবাউট বিএনপির কথাটা থাকতেছে কিনা ফিল্ডে। এখন তাহলে ফেব্রুয়ারির প্রপোজিশনটা কার পক্ষ থেকে এসছে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সেটা তো ডেফিনেটলি বিএনপির পক্ষ থেকেই এসছে, এবং সেই প্রপোজিশনে তো ইন্টারিম গভর্নমেন্ট সেখান থেকে এগ্রি করে দিয়ে এসছে। বিএনপি ছাড় দিয়ে ডিসেম্বর থেকে সেটাকে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে গেছে বা রমজান পর্যন্ত নিয়ে গেছে। না, যেতে পারে। আমাদের প্রসঙ্গটা সেখানে না, প্রসঙ্গটা হচ্ছে এখানে আপনি বিএনপির ছাড় দেখছেন, মানে আপনি কেন এই ছাড়টা দেখছেন না যে ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশে অ্যানাউন্সড একটা ডেট পিছাতে হচ্ছে, সেই ডেট চেঞ্জ করতে হচ্ছে? মানে আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা যদি একটা এপ্রিলের ডেট ঘোষণা করে থাকে, সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত একটা মানে কথা সে মিডিয়ার সামনে এসে সে বলে চলে গেছে? না, আমরা তো এখন পর্যন্ত তাই দেখলাম। মানে আপনি যতটুকু আপনার কাছে তথ্য আছে, আপনারা যতটুকু তথ্য আমাদের কাছে প্রদান করেছেন, সেই তথ্য অনুযায়ী তো আমরা তাই দেখেছি যে আপনারাই তো নিউজ করেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, এটা রিশিডিউল করা হয়েছে। এখন কতটুকু এটা মানে মাঠে কতটুকু করাবে, এটা তো আরও আলোচনার বিষয়, কারণ আমরা দেখেছি ঐকমত্য কমিশনের আলোচনা প্রতিনিয়ত হচ্ছে, এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু এটার বিরুদ্ধাচরণ করেছে, ইনক্লুডিং আস। আমরাও এনসিপির পক্ষ থেকে এটার বিরোধিতা আমরা করেছি। আমরা বলেছি যে হ্যাঁ, এই কথাটা, এই পুরো আলোচনাটা এগোতে পারতো, বাট আদার পার্টিগুলোর যদি কনসেনসাসটা সেখানে থাকতো, এটা বোধহয় মোর ফ্রুটফুল হতো, মোর রিসিভেবল হতো। আমি ইশরাক নিয়ে একটু বলি, সেটা একটু সঙ্গে করে ফেলি। ইশরাক হোসেন আজকে বলেছেন তার বিরুদ্ধে যে আন্দোলনটা, বা স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইশরাক হোসেন যে আন্দোলনটা করেছে তার নেপথ্যের টাকা এবং লজিস্টিক্স যে সহায়তা করেছেন তার যে নির্বাচন এলাকা, সেখানকার একজন বিএনপি নেতা। রাইট। ফলে আপনি মানে এই অভিযোগটাকে কিভাবে দেখেন? মানে এই আন্দোলনের জন্য ইশরাক হোসেনকে টাকা নিতে হবে তার অন্য নেতার কাছ থেকে? না দেখুন, এটা এই উপদেশটা এর আগে খোদ সেনাপ্রধানকে নিয়েও বলেছিলেন যে তিনি বুকের পাথর চাপা দিয়ে সেটি সহ্য করেছেন। এই বক্তব্য কিন্তু কেউ খণ্ডন করেনি, সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা কোনো বিবৃতি দেখিনি। ফলে আসিফ যেটা বলেন ধরে নেওয়া হয় যে সেটা আর কেউ খণ্ডন করে না। দেখুন, এটা একান্তই উপদেষ্টা মহোদয়ের বক্তব্য, মানে তিনি আসলে কোন কনটেক্সটে বক্তব্য দিয়েছেন, আর মানে আপনার আমার কাছে তথ্যের অ্যাভেলেবিলিটিটা যতটুকু বা আপনার আমার কাছে তথ্য যতটুকু থাকে বা থাকে না, তাদের কাছে তো ডেফিনেটলি তথ্য বেশি থাকে। এখন উনি মানে প্যারালালি এই কথাটা বলেছেন যে কোনো একজন উপদেষ্টার পক্ষ থেকে ইশরাকের কাছে এই অফারটি ছিল যে তিনি প্রশাসক নিতে পারেন বা প্রশাসক হতে পারেন। এখন এটার ব্যাখ্যাটা আসলে উনি আরও ভালো দিতে পারবেন যে আসলে কোন প্রশাসক এই মানে প্রস্তাবনাটা তার কাছে দিয়েছিল। এবং ইশরাক
ইশরাক আসলে ঠিক কেন বা সেটা ডিনাই করেছেন, আদৌতে কি ডিনাই করেছেন কিনা, অথবা এখন যে আন্দোলনটাকে আমরা দেখছি যে মানে এখন তো আমরা দেখছি যে অলমোস্ট হচ্ছে এটা মানে শেষ হয়ে যাওয়ার প্রায় আর কি। যেমন আজকে যে আপনি নিজেই বলেছেন এটা খুলে যে এখন ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে, আমরা তো আমি আপনি তো এই টেবিলে আজকে আলোচনায় জানি না যে ঠিক কোন নেগোসিয়েশনের ভিত্তিতে ইশরাক আজকে সেটাকে স্মুথ করে দিচ্ছে, সে কার্যক্রমটাকে স্মুথ করে দিচ্ছে বা সেখান থেকে আস্তে আস্তে আন্দোলনে সরে আসেন, নোবডি নোজ। কাজে দেখুন এইখানে আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে সরকারের মধ্যে বিএনপির সাথে কি আলোচনা হচ্ছে এটা আমাদের জানার সীমাবদ্ধতা থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে একটা জিনিস কমেন্ট করতে পারি অ্যাজ এ পলিটিশিয়ান, পলিটিক্সকে আমরা যতদূর দেখেছি, যতদূর বুঝেছি, আমরা সেখান থেকে একটা কমেন্ট করতে পারি। সেটা হচ্ছে যে যেটা আপনি ইভেন প্রশ্ন করেছেন যে যেই ইলেকশনকে আপনারাই বলেছেন, আমরাই তো বলেছি যে ইলেকশনকে যে আসলে এই ইলেকশন গ্রহণযোগ্য হয়নি, ইলেকশনে মানে ভোট হয়নি, ইলেকশনে রাতের ভোট হয়েছে, ইলেকশনে আগে থেকে ব্যালট বাক্স ভরা ছিল, এই ইলেকশনে র্যাগিং হয়েছে, ইলেকশনের কমিশনার ঠিক ছিল না, এই ইলেকশনের পটভূমি ঠিক ছিল না, লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, এই কথাগুলো তো অন্য কেউ বাইরের দেশ থেকে এসে বলে দিয়ে যায়নি। তো বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, যার গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বৃহৎ সংগ্রাম আছে, বিএনপি তো এই কথাগুলো বলেছে। এখন সেই বিএনপির কাছে মানে আমার কাছে মানে মনে হয় বারবার যে কেন যেন বিএনপি এমন একটা মরিচিকার পেছনে ছুটতেছে যেটা আসলে বিএনপির যে স্ট্যাটাস, বিএনপির যে ক্যাপাসিটি, বিএনপির যে মানে বাংলাদেশে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থান তৈরি হয়েছে, যেভাবে করে বাংলাদেশের মানুষ বিএনপিকে দেখা শুরু করছিল, ওই পুরো কার্যক্রমটার মধ্যে দিয়ে বিএনপি নিজেকে প্রশ্নবিদ্ধ করে দিল। এবং আমি একটু লাস্ট লাইনটা অ্যাড করি, ওই প্রশ্নটার উত্তর দেন যে সাদেক হোসেন খোকার ছেলেকে ওই এলাকায়, যেটি তার বাবার নির্বাচনী এলাকা, এবং সাদেক হোসেন খোকা প্রবল জনপ্রিয় নেতা ছিলেন, সেইখানে আন্দোলন করার জন্য টাকা এবং লজিস্টিক্স সহায়তা কুমিল্লার একজন নেতার কাছ থেকে নিতে হবে। এটা মিশু ভাই, এই ব্যাখ্যাটা আমি কিভাবে করে দিই, মানে এটা আপনাদের কাছে কতখানি বিশ্বাসযোগ্য? না, আমি এই পয়েন্টে কোনো কমেন্টই করতে চাই না। ইনফ্যাক্ট এটা একটা স্থানীয় সরকার উপদেষ্টার কমেন্ট, উপদেষ্টা কমেন্ট করেছেন ইশরাক ভাইকে কেন্দ্র করে। এখন এটা তো আসলে তাদের ডিবেট, আমি এই ডিবেটে পার্টি হতে চাই না। আমি জাস্ট লাস্ট লাইনটা একটু ড্র করি মিশু ভাই, আরেকটা মানে অ্যাঙ্গেল একটু দেখাই দিই আপনাকে। একটা তো বিএনপির অ্যাঙ্গেলে বললাম, দ্বিতীয় আরেকটা অ্যাঙ্গেল দেখেন যে বাংলাদেশে কিন্তু ইশরাক ছিলেন হচ্ছে মানে তরুণ প্রজন্মের একজন মানে ফ্রন্টলাইনার ফাইটার। আপনি আন্দোলন তো দেখেছেন ইশরাক ভাইয়ের, যেভাবে করে তিনি তার কর্মীকে ছুটিয়ে নিয়ে এসেছিলেন। সেই ইশরাক ভাই মানে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে তিনি দ্বিমত করেন, কিন্তু তিনি এই একটা বিতর্কিত নির্বাচন দিয়ে তিনি মেয়র হয়ে যেতে চান। আমাদের কাছে বড্ড ভাবায়, আমাদেরকে ইভেনচুয়ালি বড্ড কষ্টও দেয় ইশরাক ভাইয়ের এই মুভ। বাউল ভাই, যে প্রশ্নটা আমি তাসিনকে করলাম যে এই যে টাকা পয়সা এবং লজিস্টিক সহায়তা নেওয়ার যে অভিযোগ ইশরাকের বিরুদ্ধে, ইশরাক শুধু বিএনপির নেতা না, উনি প্রয়াত সাদেক হোসেন খোকার সন্তান তো বটেই, এবং আমরা জানি যে ওই এলাকায় তাদের এবং তাদের পরিবারের একটা প্রবল প্রতিপত্তি, আধিপত্য, জনপ্রিয়তা যাই বলি সেটি রয়েছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা হয়েছে কি, স্থানীয় সরকার উপদেষ্টা ওই যে তাহসিন যেটা বলল, রিয়াজ যে ইশরাকের কথা বললো, আমার খুব স্নেহের। অন্য দিকটাও আছে, যেমন এই যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি, তিনিও আমাদের জাতীয় হিরো। তাকে 1 বছর আগে বা 10 মাস আগে মানুষ কিভাবে দেখতো আর এখন কিভাবে দেখে, এটাও কিন্তু বাস্তবতা। এই কি আসিফ এদের ডাকে, নাহিদ এদের ডাকে, বা যে আরো যারা আছে তাদের ডাকে সার্জিস লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে, কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। এখন যদি তারা ডাকে মানুষ যায় না, 100 যায় না, 200 যায় না, 300 যায় বা যায়, যাই হোক ফারাক তো হয়েছে সময়ের বিবর্তন। ইশরাককে একতরফাভাবে উনি প্রমাণ ছাড়া যে অভিযোগ, এটা তো গুরুতর অপরাধ। এইসব কারণেও কিন্তু ওনাদের অবস্থা এরকম হয়েছে। দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। ওনাকে বুঝতে হবে যে উনি এলজিআরডি উপদেষ্টা, কারা এলজিআরডি মন্ত্রী ছিল বিগত দিনে বাংলাদেশের রাজনীতিতে, কোন পর্যায়ের মানুষ, সেই চেয়ারে উনি বসে আছেন। ওনাকে এই ধরনের বালখিল্য কথা বলা। সাদেক হোসেন খোকা একজন গেরিলা যোদ্ধা, হ্যাঁ, তাকে দেশের বাইরে ফ্যাসিবাদের আগ্রাসন কি বলে আক্রমণ নিপীড়নের কারণে দেশের বাইরে তাকে মৃত্যুবরণ, দলমত নির্বিশেষে ঢাকার মানুষ সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধা করে। তার ছেলে, এই যে আপনি যেটা বললেন যে সে যদি টাকাই কামাই করতে চাইতো তাহলে একটা লুটেরা হয়ে যেতে পারতো প্রশাসক হয়ে। হ্যাঁ, টাকার অভাবে তো ঢাকা সিটি কর্পোরেশন তো টাকার খনি। তো
তো সেটা তো সে গ্রহণ করে নাই। এখন তাকে আন্দোলনের জন্য কে কয় টাকা দিয়েছে এই ধরনের বক্তব্য দেওয়া এটা খুবই অর্বাচীন এবং দায়িত্বজ্ঞান, প্রমাণ ছাড়া কথা বলা দায়িত্বশীল জায়গায় থেকে, এটা দুর্ভাগ্যজনক। এটাই হচ্ছে আমাদের উপদেষ্টাদের মানে আনাড়িপনা বা অদক্ষতা বা কি বলবো মানে অসতর্কতা, এটাই। আর এই যে ইশরাকের যে বিষয়টা হয়েছে, শোনেন, ইশরাকের এই বিষয়টা আরও আগেও শেষ হতে পারত। এটা আমাদের রাষ্ট্র বা আমাদের সরকার এই চায়ে চায়ে দেখছে বিগত 1 মাস। আমি বিশ্বাস করি কেউ একজন দায়িত্বশীল মানুষ যদি উদ্যোগ নিত ইশরাকের সাথে কথা বলতে, সমাধান। সেই জন্য যে বললেন যে সেবা বঞ্চিত হলে এটা শুধু ইশরাকের একার দায় না। ইশরাক তার অধিকার প্রতিষ্ঠানের জন্য, আওয়ামী লীগে উৎখাত করার জন্য আমরা দিনের পর দিন আন্দোলন করেছি, হরতাল করেছি। বলে কেন করেছেন আপনারা, সেটা তো বলতে পারে, ওইটা মানুষের ভোগান্তি হয়েছে। তো ভালো কিছু জাস্টিস অর্জন করতে হলে কখনো কখনো এটা বলতে হয়। এখন লন্ডনের বৈঠক বা আমার ওই ভাই তাহসিন যেটা বলছে যে বিএনপি যেভাবে বলছে সেভাবেই হচ্ছে, সেভাবে হচ্ছে না। আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান খেলো মানুষ না, উনি বলেছেন, বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে 30 তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। এই কারণে হয়নি 30 তারিখের মধ্যে। আমি মনে করি প্রধান উপদেষ্টার ওই রোডম্যাপ বা সীমারেখার মধ্যেই এই নির্বাচন আছে। হ্যাঁ, উনি বলেছেন যে ডিসেম্বর টু জুন, এই জুনের মধ্যে আছে। হ্যাঁ, আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি, কনভিন্স করবার চেষ্টা করেছি। উনি নিজে তো সব বোঝেন না, এটা আপনাদেরও বোঝাবার দরকার ছিল যে নির্বাচনীদের এটা ভায়াবল সময় না। নির্বাচন 2 মাস পরে হলে বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুবে যাবে না। বাট আপনার স্থান, কাল, পাত্র বিষয়গুলো তো বিবেচনায় নিত। আপনি যে একটা নির্বাচন করবেন, এত বড় নির্বাচন, তারপরে দেখেন বিএনপি তো ওই যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিএনপি আলটিমেটলি 2001-এর পরে একটা ভালো নির্বাচন কিন্তু পায় নাই। একটা রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল, বিএনপিকে বারবার ষড়যন্ত্রে করা হয়েছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি ভেঙে দেওয়া, নিঃশেষ করা, 1-11, হ্যাঁ তারও আগে। তো এই যে বিষয়গুলা, সেই বিষয়গুলো বিএনপির তো উদ্বেগ থাকবেই, দেশের মানুষের উদ্বেগ ছিল। এবং শেষ কথা বলে দেই যে ওই যে বলে না রিকনসিলিয়েশন বা কি বলে কম্প্রোমাইজ, এটা তো আর্ট অফ ডেমোক্রেসি। আমি 1 পা আগালাম, আপনি 1 পা আগালেন, একটা প্রধান রাজনৈতিক দল হিসেবে বিষয়টা যদি ফলাফল যদি ভালো হয়, যে বিড়াল সাদা না কালো ওইটা না দেখে বিড়াল ইঁদুর ধরে কিনা সেটা দেখেন, এই সিদ্ধান্তটা দেশের জন্য, মানুষের জন্য স্বস্তিদায়ক হলো কিনা সেটাই। শরীফ ভাই, আপনি যদি এই ইস্যুতে একটু অ্যাড করতে চান ছোট করে, যে বিশেষ করে টাকা নেওয়ার যে অভিযোগ, এবং ধরেন বিএনপি বলে যে এনসিপির যেহেতু 2 জন ছাত্র উপদেষ্টা এখনো আছেন, নাহিদ সাহেব ছিলেন, ফলে তাদের কথায় সরকার চলে, তাসিনরা বলে বিএনপি যা বলে তাই চলে, সরকার আসলে কার কথাই চলে? আমার অবজারভেশন হচ্ছে যে সরকারের প্রতি এনসিপির প্রভাবটা অনেক বেশি, এবং একটা ঘটনার থেকে আপনি বুঝতে পারবেন সরকারের গত কয়েক মাসে সবথেকে আলোচিত একটা নিউজ, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান, যেটা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। এই তথ্যটি আমরা কার কাছ থেকে পেয়েছি? ডক্টর ইউনূসকে যে দলগুলো সাপোর্ট দিচ্ছে, বড় যে দলগুলো আছে, বিএনপি, জামাত, অন্যান্য যে দলগুলো আছে, অ্যাক্টিভলি সাপোর্ট দিচ্ছে। ডক্টর ইউনূস কি তাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছেন যে আমি পদত্যাগ করতে চাই? কেন তিনি এনসিপির কাছে শেয়ার করলেন? কারণ হচ্ছে আপনি আপনার কষ্টগুলো, আপনার অভিমানগুলো সব থেকে কাছের মানুষটাকেই সাথেই কিন্তু আপনজনের সাথে শেয়ার করেন, এবং তিনি কিন্তু এটি কখনো গোপন রাখেননি ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই দলটির সঙ্গে তার সম্পর্কের যে জায়গাটি। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমরা যেটা বলছি যে ইলেকশনের বিষয়ে আপনি একটা ঐক্যমত্যের কাউন্সিল করেছেন, যেটা বিভিন্ন ওপিনিয়নকে একসঙ্গে নিয়ে আসার জন্য। কিন্তু দেখা গেল যে আপনি প্রথম বললেন যে একটা মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়, তারপরে বাংলাদেশের সমস্ত নিবন্ধিত দলগুলো গিয়ে আপনাকে বলল যে 25টা দল আমরা একসঙ্গে হয়েছি, আমরা একই সাথে ইলেকশন চাই, এবং অন্যদিকে আপনি 3টা দল, তারা বলল যে না আমরা এই ডেটের মধ্যে চাই না, কিন্তু তিনি প্রধান উপদেষ্টা চলে গেলেন ওই 3টা দলের কাছে। তো এই ধরনের দুটো গুরুত্বপূর্ণ ইস্যুতে যখন আপনি মেসেজটা পেয়ে যাচ্ছেন যে ডক্টর ইউনূসের একটা বিশেষ গোষ্ঠীর প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে, যে কথাটি তিনি আজ থেকে 1 বছর আগে, 9 মাস আগে, 10 মাস আগে বলেছিলেন যে এরাই হচ্ছে আমার ক্ষমতার পাঠাচ্ছে। আমরা একটা বিরতিতে যাই, আমাদের পরের আলোচনা করতে চাই নির্বাচন নিয়ে আসলে খুব সুনির্দিষ্ট কোনো সময়সীমা আদৌ আমরা পেয়েছি নাকি আমরা একটা অনেকগুলো যদি কিন্তু ধরে সময় নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গে কথা বলবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। বাবুল ভাই, আপনার কাছে আসি, কারণ কথাটি বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার দলের স্থায়ী কমিটির সদস্য। উনি বলছেন নির্বাচনের টানেলে দেশ। আমার মনে হচ্ছে প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া সম্ভবত প্রথম বক্তৃতায় বলছে নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে, এবং এই টানেল
আলো দেখা যাচ্ছে, এই কথাগুলো আমরা নিকট অতীতেও শুনেছি 2007-8 সালে, আপনার নিশ্চয়ই মনে আছে। ফলে এই টানেলের আলোটা আসলে কত দূর, আপনারা কোন সময় আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? না, আমরা যেটা মনে করছি যে সবকিছু পজিটিভলি ইতিবাচকভাবে আগাচ্ছে। নানানবিধ সংকটের মধ্যে আমরা আছি। একটা বৈশ্বিক সংকট, একটু আগেই যেটা আমরা আলোচনা করলাম, যে মিডল ইস্টে যে আক্রমণ যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ, ইরান ইসরায়েল যে যুদ্ধ, এবং এই যুদ্ধ যে প্রসারিত হচ্ছে, ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে, এর ফলাফল কিন্তু ভয়ঙ্কর হতে পারে। বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলা চরমভাবে এফেক্টেড হবে। এটা আর আগে থেকেই আমাদের এখানটা অর্থনীতি একটা মারাত্মক ভঙ্গুর অবস্থায় ছিল। এখানে দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, নানাবিধ সংকট, আইন শৃঙ্খলা, নানাবিধ রাজনৈতিক আনস্টেবিলিটি আছে। এই মুহূর্তে একটা কি বলে অস্থিতিশীল সরকারও আমাদের দেশে বিরাজমান। এই বাস্তবতায় 1 মাস আগে বা 15 দিন আগে যে বাস্তবতা বাংলাদেশের মানুষের মধ্যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, মূল তো আসলে রাজনীতি। কারণ রাজনীতিও আপনি বাদ দিতে পারবেন না। খারাপ বলবেন, ভালো বলবেন, যাই বলবেন, আলটিমেটলি রাজনীতিবিদের কাছে আপনাকে আসতে হবে, রাজনীতির কাছে আসতে হবে, এবং আপনার গণতন্ত্রের কাছে আসতে হবে, দিন শেষে নির্বাচনের কাছে আসতে হবে। তো সেই জিনিসটা নিয়ে যখন মানুষের মধ্যে অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, সেই বিষয়টা যদি পজিটিভ দিকে আগায়, নির্বাচন কবে আমরা নিশ্চয়ই করে বলতে পারবো না। আমরা বিশ্বাস করি যে সরকার নির্বাচনটাকে আরো এগিয়ে আনবার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে, এবং সেই মেসেজটা কম বেশি ও যেটা বললো, আমরা যেটা বললো, কিন্তু কবে হবে, কিভাবে হবে, সেটা এখন আমি আবার আপনার কাছে আসলে শরীফ ভাই, এটা নিয়ে আপনি যদি একটু বলেন যে নির্বাচনের আলো দেখেন কিনা। ধন্যবাদ। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর আসলে সবসময় একটা মিনিমাম প্রিপারেশন থাকে, কারণ তারা যে রেগুলার যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটির একটা অংশই হচ্ছে নির্বাচন। বাংলাদেশে নির্বাচনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা তৈরি করেছে সরকার নিজে। সরকারের ভেতর থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্যের ভেতর থেকে এই সন্দেহটা তৈরি করা হয়েছে। কোনো উপদেষ্টা বলেছে যে 5 বছরের জন্য যে সরকারটি এসেছিল 6 মাস পরে চলে গেছে, সুতরাং আমাদের হাতে আছে। আবার কেউ বলেছে মানুষ আমাদেরকে 5 বছর দেখতে চায়। একই সঙ্গে আপনি সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইনটা ছিল, স্যারকে অনন্তকাল দেখতে চাই, ঈদগাহে তার জন্য মোনাজাত করা হচ্ছে, আমি মনে করি যে এর পেছনে সরকারের একটা ভাবনার প্রতিফলন ছিল। ভয়েস অফ আমেরিকায় যে খবর প্রকাশ করে, আপনার মনে আছে যে তার মধ্যে একটা সম্পাদকীয় প্রকাশিত হয়, এবং সম্পাদকীয়টা বলার আগে বলা হয় এর ভেতরে যুক্তরাষ্ট্রের সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসেরকে 5 বছর চাই মোনাজাত করছে, ইত্যাদি ইত্যাদি করছে, সেটি যখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা প্রেস উইং থেকে ফেসবুকে শেয়ার করা হয়, তার ভেতর থেকে কিন্তু আপনি বুঝতে পারেন যে তাদের মনের মধ্যে এই ধরনের একটা বাসনা আছে। আমি এখন পর্যন্ত মনে করি যে নির্বাচনের ব্যাপারে সরকারের ভেতরের একটি অংশ তারা হয়তো চাচ্ছেন যে আরও একটু সময়টা যাক, এবং একটা ব্রিডিং স্পেস কাউকে দেওয়ার জন্য একটা চেষ্টাটা সরকারের আছে। আপনার কাছে আসবো, আপনি খানিকটা একমত আছেন রিয়া যে সরকারের ভেতর থেকে নির্বাচনের সময় নিয়ে এক ধরনের সংশয় বা টাইম ফ্রেম নিয়ে এক ধরনের কনফিউশন তৈরি করা হয়েছে? না, আমরা দেখছি না এরকম কিছু। বরঞ্চ আপনি দেখেন যে আজকে আমির খসরু ভাই যে কথাটা বলেছেন যে নির্বাচনী টানেলে দেশ, এবং তিনি আলো দেখছেন, আমরা তো এই কথা অনেক আগে থেকেই ইভেন বলছিলাম না। আমরা কিন্তু আসলে কনফিউজ ছিলাম না কখনো। কারণ দেখেন, এই যে ভাই যেটা বলছিলেন, শরীফ ভাই যেটা বললেন যে সরকারের পক্ষে, আমি সরকারকে ডিফেন্ড করতে চাই না ভাই। সরকারের কনফিউশন সরকার ক্লিয়ার করবে, বাট আমি জাস্ট বলে দিই একটু, সরকারের পক্ষ থেকে কিন্তু ওই টাইম লাইনের বাইরে তো সরকার যায়ই নাই। সরকার বলছে যে ডিসেম্বর থেকে জুন জুলাই, এবং একটা মুহূর্তের জন্য 30 জুন বলছে, জুলাই মনে হয় বলেন, 30 জুন, হ্যাঁ আমি ভুল করতে পারি, 30 জুন। একটা সময়ের জন্য তো কেউ এটাকে মানে বারবার করে এটাকে হচ্ছে রেফারেন্স করা হয়েছে, বারবার করে এটাকে আরও বেশি করে বলা হয়েছে যে না আমরা আসলে এই টাইম লাইনের বাইরে যাবো না। লক্ষ্য করবেন যে সর্বশেষ স্যার বিদেশ যাওয়ার আগে উনি যে কমেন্টটা করে গিয়েছিলেন সেটা হচ্ছে যে মানে তিনি 30 জুনের একদিনও বাইরে তিনি আর থাকতে চান না, এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি যতদিন আছেন, অ্যাটলিস্ট এই ইন বিটুইন দিস টাইম যতদিন আছেন, রাষ্ট্রের কোনো অনিষ্ট তার দ্বারা হবে না। এবং নির্বাচন নিয়ে আমার কাছে মনে হয় না যে মানে যেই দিন থেকে বিএনপি নির্বাচনের দাবি মানে করা শুরু করেছেন, আদার পলিটিক্যাল পার্টিস যেদিন থেকে দাবি করা শুরু করেছেন, সেদিন থেকে কিন্তু এটা সবাই পজিটিভ ছিল। আচ্ছা, তাহলে কি এনসিপি এটার বিপরীত ছিল? এরকম একটা ক্যাম্পেইন আমরা দেখি মাঝে মাঝে, যে মানে এটা বোঝানো হয় এরকমভাবে যে আসলে এনসিপি বোধহয় এটার বিরোধী। আচ্ছা, এনসিপি যদি নির্বাচনের বিরোধী থাকে, তাহলে এনসিপি তড়িঘড়ি করে যতটাই সময় পেয়েছে, তড়িঘড়ি বলতে মানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা না, বাট
মানে দ্রুততার সাথে কাজটা চেষ্টা করা। করে। তারা কি নিবন্ধন জমা দেয়নি গতকালকে? কাজেই এনসিপির সাথে নির্বাচনের যে দূরত্ব, এটা এনসিপির কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল, যেটা এখনো আছে। এনসিপি ওই দাবি দেওয়া এখন পর্যন্ত ওই জায়গাটাতেই রয়েছে। 30 জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে আপনারা আশাবাদী? না, আমরা আশাবাদী। এবং যদি যেখানে মৌলিক মানে সংস্কারের যে ফেব্রুয়ারি, কাজগুলো হচ্ছে, এপ্রিল- দেখেন ঐকমত্য কমিশনের মিটিংগুলো এখন খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে না, আমাদের আলোচনা সমালোচনা, ডিবেট, পলিটিক্যাল ডিবেট তো হচ্ছে। কাজেই এগুলোর মধ্য দিয়েই যেই জুলাই চার্টারের কথা আমরা বলেছি, সেই জুলাই চার্টারটা যদি হয়, প্রোক্লেমেশনটা যদি হয়, এবং মানে যেই বেসিক যেই ডিমান্ডসগুলো আমাদের ছিল, যেমন এখন তো প্রচুর আলোচনা হচ্ছে, আমরা আপার হাউসের কথা বলেছি, আমরা নারীদের আলাদা ক্ষমতায়নের কথা বলতে গিয়ে আমরা বলেছি আলাদা 100 আসনের কথা, আমরা প্রবাসী ভোটের কথা বলেছি। এই সার্বিক বিষয়গুলোতে সকল দল যদি একমত হয়, ঐকমত্য কমিশন যদি একটা জায়গায় নিয়ে যেতে পারে, সকল দল যদি স্বতঃস্ফূর্তভাবে জুলাই চার্টারে মানে তাদের সাইনিং জায়গাটা নিয়ে আসে, নির্বাচনের সাথে আমাদের বিরোধিতা কোথায় থাকবে? আমরা তো বলেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক পন্থাই হচ্ছে নির্বাচন, সেটার কোনো দ্বিমত থাকবে না। ভাই বাবুল ভাই, আপনার কাছে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, নির্বাচনের পরে জাতীয় সরকার বা আমরা জাতীয় সরকার গঠন করব, এরকম একটি বক্তব্য আমরা বিএনপির পক্ষ থেকে শুনছি। এখন ধরেন একটা নির্বাচিত সরকার কি ফরম্যাটে জাতীয় সরকার হবে? এটা কি এখানে একটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে যেরকম সরকারেও যারা বিরোধী দলেও তারা, এরকম কোনো কিছু? আসলে তখন যখন এই বক্তব্যটা দেওয়া হয়েছে বা কনসেপ্টটা বলা হয়েছে, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট ডিফারেন্স আছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তখন প্রেক্ষাপট মানে কি বলে দৃশ্যপটে ছিল, হ্যাঁ, বা ক্ষমতায় ছিল, যেভাবে ছিল। এখনকার বাস্তবতা সেটা না। এখন যদি মনে করেন, হ্যাঁ, জাতীয় সরকার আমরা যারা সাথে সমমনা রাজনৈতিক দল যাদের সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি, তাদের যারা আমাদের জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করবেন বা জোটের বাইরেও থাকবেন, তারা যদি সরকারে আসতে চায়, কিন্তু বিষয়টা আবার এরকম হলে হবে না যে কি বলে একেবারে সব দল এক হয়ে গেল, তাহলে তো সেটা আবার কোনো বিরোধী দল থাকে না, একটা জটিলতাও তো আছে। সেই প্রেক্ষাপট মাথায় নিয়ে মানে সর্বোচ্চ সংখ্যক মানুষকে শাসন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করানো, এই বিষয়ে বিএনপি সবসময় ইতিবাচক, যারা বিগত দিনে ভূমিকা রেখেছে আন্দোলন সংগ্রামে। এটা এই বিষয়টাই বিএনপি পজিটিভলি বলছে। এবং সেটা রূপরেখাটা কি স্পষ্ট? রূপরেখা এখনো বলা যাচ্ছে না, কারণ হচ্ছে কি, আসলে নির্বাচন কোন প্রক্রিয়া হবে, কারা কোন ধরনের বিরোধী দলকে কত নির্বাচনে আসন পাবে, এর উপরে অনেক বিষয়গুলো নির্ভর করে আসলে। কারণ বিরোধী দল তো রাখতে হবে, হ্যাঁ, কার্যকর একটা বিরোধী দলও তো রাখতে হবে, না হলে তো আর মানে কি বলবো, ওই বাকশালের একটা ধারণা চলে আসতে পারে। জি জি ভাই, এই ইয়ের বিরুদ্ধে সবাই কথা বলছে, মব নিয়ে বিএনপি কথা বলছে, সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে কোনো ধরনের মব সহ্য করা হবে না। এনসিপি বরাবরই বলে, আজকে সরকারের একাধিক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা সবাই কথা বলছেন, কিন্তু মব চলছে। তাহলে মবটা আসলে করছে কে? সেই প্রসঙ্গে আমরা কথা বলবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টা। আমরা মব নিয়ে কথা বলতে চাই। বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল আছেন আমাদের সঙ্গে। বাবুল ভাই, এই যে ধরেন সাবেক একজন সিইসিকে গ্রেপ্তারের আগেই যে ধরনের ঘটনা শিকার, তার সমালোচনা সবাই করছে, তার বিচার যে দরকার সেটি নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটির পক্ষে সম্ভবত সরকার একটু দেরি করলো, এরকম অভিযোগও আছে। ফলে মবের পক্ষে আসলে কি মবটা হচ্ছে কেন? আচ্ছা, দুইটা বিষয় শোনেন। মবটা কমে আসছে, আগে যেভাবে হয়েছে সেভাবে হচ্ছে না। এখন এটা দুইভাবে বলে, এইভাবে এই কারণে, এই যে 3-4 জন মানুষ, ফার্স্ট অফ অল শেখ হাসিনা বা আওয়ামী লীগ, তারা তো একটা চ্যাপ্টার। তারপরে এই যে যার মাথায় ভর করে আপনি রাজনীতিবিদকে গালি দিতে পারেন, বকা দিতে পারেন, পচা বলা, দুর্গন্ধযুক্ত সব বলেন, হ্যাঁ, সুযোগ পাইলেই মানুষ বলে। কিন্তু এই যে খায়রুল হক সাহেব, বাংলাদেশের যত রক্তপাত হলো, আর এই যে 3 জন এই যে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে বসে, তারা যে জেনে বুঝে যে ভয়ঙ্কর অপরাধ করলে এই যে যত রক্তপাত হলো, এর দায় আমি মনে করি শেখ হাসিনার যদি 50 হয়, তাদের 50-এর কম হবে না। তো তারা কেন ধরাছোঁয়ার বাইরে থাকবে? রাজনীতিবিদরা পলাবে, হাসিনা পলাবে, এরা কি কারণে ধরাছোঁয়ার বাইরে থাকে? আমি মবকে এই করছি না, ডিফেন্স করছি না, কিন্তু তাদের প্রতি মানুষের যে কি তীব্র ক্ষোভ, ইউ কান্ট ইমাজিন। আমার ধারণা, তাকে যদি আপনি গুলিস্তানে ছেড়ে দেন, মানুষ তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। এবং ক্ষেত্র বিশেষে হাসিনার চাইতে বেশি এরা যে বাংলাদেশকে যে কলঙ্কের জায়গায়, যে ভয়াবহ জায়গায় নিয়ে গেছে, এর জন্য এদের দায় কোনো অংশই কম না। এবং এরা দিব্যি আরামে ছিল, দেশের মধ্যে ছিল, আছে, আমি বলছি দেশের মধ্যে আছে, ছিল।
তো তারপরও এখন পর্যন্ত তাদেরকে কেউ টিকিট স্পর্শ করে নাই, করতে পারে নাই, এর থেকেও মানুষের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। কখনো কখনো মানুষের ক্ষোভকে একেবারে আপনি মানে কোনো আইন আদালত দিয়ে বা নীতি নৈতিকতা দিয়ে মাপতে পারবেন না। আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করছি না, মবকে জুতা দেওয়া এটা দেওয়া, প্রচলিত আইনে বিচার। আবার বাংলাদেশে বিচার কতটুকু হয় এই সম্পর্কেও মানুষ সব জানে বা কি হয়। তো হ্যাঁ, আস্থার একটা ঘাটতি আছে, হ্যাঁ আস্থার একটা ঘাটতি আছে। ধরেন ওনার অপরাধে ওনার মৃত্যুদণ্ড দিলেও এটা শেষ হয় না, তার মানে আবার তাকে এইভাবে জুতে পেটা করা, এটা কোনো বিবেকবান মানুষও আবার সেটা সমর্থন করতে পারে না। সেটা হয়তো যারা করেছে আবেগের বশে, অতীব আবেগের বশে, ক্ষোভের বশে করেছে। এই বিষয়গুলো সচেতন থাকার, সাবধান থাকা প্রত্যেকেরই দায়িত্ব। এই বিষয়গুলো আমরা এভাবে দেখি। আমরা ভাই, আপনি এই মানে 3টা নির্বাচনের ময়নাতদন্ত হচ্ছে 18, 14 এবং 2024, এবং এটা করার জন্য অনেকগুলা কেন্দ্রে ধরেন 100% ভোটও পড়েছিল, সেটি নিয়েও দুদক কাজ শুরু করেছে। ফলে এই যে নির্বাচনগুলোর ময়নাতদন্ত হচ্ছে, এটিই তো সম্ভবত প্রধান সংকট ছিল। এটি করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের যে প্রায়োরিটি সেটিং, সেটি 10ম মাসে এসে করছে, বেটার লেট দেন নেভার। কিন্তু কখনো কখনো মনে হয় যে সরকারের অগ্রাধিকার সেট করাই খানিকটা ভুল ছিল, আগের কাজ পরে, পরের কাজ আগে। ধন্যবাদ। সরকার আসলে কি করতে চাইছে এটা পাবলিকের কাছে প্রপারলি তুলে ধরতে পারছে না। আমাদের এখানে যে আলোচনাগুলো হচ্ছে উপরিকাঠামোর কতগুলো আলোচনা, এবং সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। সেই সংস্কার নিয়ে, সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারাই প্রশ্ন তোলা শুরু করেছে। গত কিছুদিন আগে আপনার মনে আছে যে স্থানীয় সরকার সংস্কার কমিটির যিনি প্রধান ডক্টর তোফায়েল আহমদ, তিনি হতাশা প্রকাশ করেছেন। তার আগে অর্থনীতি বিষয়ক যে একটা কমিটি ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে যেটা হয়েছে, তিনিও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন যে আসলে কিছু হচ্ছে না। আমরা এই যে বৈঠকগুলো দেখছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোন কোন জায়গাগুলোকে ফোকাসটা করা দরকার ছিল, আমার ধারণা সরকার সেটি বুঝতে পারছে না, অথবা ইচ্ছাকৃতভাবে করছে না। এই যে ইলেকশন নিয়ে আমি শুধুমাত্র মনে করি, শুধু ইলেকশন যে ত্রুটিযুক্ত যে ইলেকশন, এই ইলেকশন নিয়েই একটা কমিশন হতে পারত। কারণ বাংলাদেশের যত সংকট, তার বেসিক জায়গাটা হচ্ছে নির্বাচন প্রপারলি না হওয়া, এবং ইলেকশন যখন ম্যানিপুলেট করার সুযোগটা তৈরি হয়, তখন কিন্তু রাজনৈতিক এই যে টানাপোড়েনটা বাড়ে, নিয়ন্ত্রণ করার প্রবণতাটা তৈরি হয়। আমরা একটু ইরান নিয়েও কথা বলতে চাই। আপনি যদি এই আলোচনাটা শেষ করেন, এই আলোচনাটা শেষ করে আপনার কাছে আরেকবার আসি, আপনি যদি একটু বলেন এই মবের দায় আসলে কে নেবে? দেখুন, মবের দায় আমি একেবারেই শতভাগ সমর্থন দিই। আমি বাবুল ভাই যে কথাটা বলছেন, এরপর আর কথা হয় না। মানে আপনি কিভাবে মানুষের যে রাগের যে বহিঃপ্রকাশ, কি দিয়ে আপনি কন্ট্রোল করবেন? আমি জাস্টিফাই করতেছি না, অবশ্যই মব জাস্টিফাইড না, কোনো ক্রমেই মব জাস্টিফাইড না। কিন্তু যেই ভদ্রলোকের এই 2018 সালের ইলেকশনে যেই ভদ্রলোকের গণতন্ত্র প্রতিষ্ঠায় যেই ভদ্রলোকের ছেলে মারা গেল, যেই 24-এর ইলেকশনে আমরা যেই ডামি ইলেকশন দেখলাম, যে শত শত ডামি প্রার্থী তৈরি করার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, এবং এগুলোকে ইনস্টিটিউশনাল প্রসেসের মাধ্যমে, কনস্টিটিউশনাল জটিলতা তৈরি করার মাধ্যমে যারা এগুলোকে প্রশ্রয় দিল, যারা এগুলোকে জাস্টিফাই করলো, যারা এগুলোকে জাতির সামনে নির্লজ্জতার মানে সর্বোচ্চ মানে শেকড়ে উঠে যারা এগুলোকে হচ্ছে সমর্থন যোগালো, সারা দেশে যারা ইলেকশনকে মানে এক্সিকিউট করলো, ভাই এরা যখন মানুষের হাতে পড়ে, যেটা বলছিলেন বাউল ভাই, এদেরকে গুলিস্তানের মোড়ে পাইলে কি করতো আমি জানি না কি করতো। অবশ্যই সেটা ভালো কিছু হতো না। সেই মানে সেই কালচারের পরিবর্তন জন্যই তো বিপ্লবটা হয়েছে। তাহলে তো মানুষের হাতে ছেড়ে দিলে আমরা সেটা, আমি কিন্তু সেটা বলছি না, আমি সেটাই বলছি, আমি ওটাই বলছি, আমি জাস্টিফাই করছি না, কিন্তু আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি যে মানুষের মানে আগের ক্ষোভের জায়গাটা কি। তবে অবশ্যই এই বিচারহীনতার কালচারকে চ্যালেঞ্জ করেই বিপ্লবটা হয়েছে। আমরা চাই বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটাই চালুক, সেই মানে সেই দুর্বলতাগুলোর বিচার যেন মানে আদালতের মাধ্যমেই হোক, সেটাই যেন হয়। এরই মধ্যে আমরা খবর পেলাম যে ইরান যুক্তরাষ্ট্রের 2টি ঘাঁটিতে হামলা করেছে, কাতারে সহ, এবং সংযুক্ত আরব আমিরাতেও সতর্কতা জারি করা হয়েছে। তার মানে একটা সর্বাত্মক যুদ্ধের দিকে বিশ্ব যাচ্ছে। ফলে আমাদের মানে এইটার কোনো প্রভাব আমাদের এখানে, আমাদের রাজনীতিতে, অর্থনীতিতেও পড়বে কিনা? দেখুন, মানে আমি যদি একটু আমাকে একটু সময় দিন, আপনি অ্যালাউ করেন। দেখেন, আমরা যদি এই পুরো মানে কনসিকুয়েন্সেসগুলো দেখি, যে আজকে যে জায়গাটাতে মানে যুদ্ধটা আছে, আমরা যদি সেই কাসেম সোলেমানির পর থেকে হামাসের পর থেকে গাজা, খুবই ছোট করে আমি বলবো, এই যে পুরো যে ভূ রাজনৈতিকের যে জায়গাটাতে ইরান আজকে এসে কাতারের এয়ারবেজে আমরা কিছুক্ষণ আগে
আগে আমরা দেখেছি হামলা হয়েছে। দেখুন এটা সবাইকে পে করতে হবে, কিন্তু মানে এটা আমাদের এইভাবে চিন্তা করার সুযোগ নাই যে বাংলাদেশ কি এই জায়গাটাতে আসলে মুক্ত থাকতে পারবে কিনা। এই যুদ্ধের কনসিকুয়েন্সেস, এই যুদ্ধের পেমেন্ট প্রত্যেকটা দেশকে করতে হবে। আমরা যে আলোচনাটা ইতিমধ্যে আজকে সারাদিন শুনেছি যে ইরানের সর্বোচ্চ যে বডি, সেই বডি কিন্তু হরমুজ প্রণালীর ব্যাপারে তারা কিন্তু খুবই স্ট্রিক্ট একটা ডিসিশন নিয়েছেন এবং খুবই দ্রুত হয়তো সেই যে প্রণালী যেখান থেকে আসলে মানে আমরা দেখি মানে পৃথিবীর আমরা ডেটা যদি দেখি পৃথিবীর মোর দ্যান 50% ট্রান্সপোর্টেশন কিন্তু ওই প্রণালীর মধ্যে দিয়ে হয়। কাজেই ওটাকে যদি ব্লকেজ দেয় ইরান, তেলের সংকট তৈরি হবে বিশ্ববাজারে, তেল কিন্তু হু হু করে বেড়েছে। শেয়ার বাজার কি অবস্থা দাঁড়াবে আমরা জানি না, কারণ ট্রান্সপোর্টেশন যেখানে বন্ধ হয়ে যায় সেখানে আসলে বিশ্ব বাণিজ্যে কিন্তু একটা বড় রকম প্রভাব আমরা দেখব। মিডল ইস্টের সাথে যোগাযোগ ব্যবস্থা, পুরো যোগাযোগ ব্যবস্থা আপনি যদি দেখেন এই পুরো হরমুজ প্রণালী দিয়ে কানেক্টেড। আপনি যদি সিরিয়ার দিকে তাকান, আপনি যদি ইয়েমেনের দিকে তাকান, আপনি যদি মিডল ইস্টের আদার কান্ট্রিজগুলোর দিকে তাকান, নট অনলি দ্যাট, আপনি যদি ইউরোপের দিকে তাকান, ইউরোপের কান্ট্রিজগুলো ইভেনচুয়ালি এই চ্যানেলটা মেনটেন করে। কাজেই এই পেটা আমাদের সবাইকে করতে হবে এবং এর দায় অবভিয়াসলি ইউএস গভর্নমেন্টকেই নিতে হবে। শরীফ ভাই, সেক্ষেত্রে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে আমরা যে জাতীয় ঐক্যমতের কথা বলি সেটা সম্ভবত সবচেয়ে জরুরি। ফলে আমাদের ফোরকাস্ট কি, আমাদের উপরে কি ধরনের প্রভাব পড়বে, এগুলো নিয়ে সরকারের এখনই বা আরো আগেই বসা উচিত ছিল কিনা? ধন্যবাদ। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ঘটনাটাকে আমি কিভাবে গ্রহণ করছি। আমি এখন পর্যন্ত দেখতে পাই আমাদের সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের দিকে তাকিয়ে কথা বলছে। আমাদের সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা পরিস্থিতিতে যে ধরনের রিপারকেশনটা থাকা দরকার ছিল, আমি দেখতে পাচ্ছি আমার সরকার সেই রিপারকেশনটা দেখাচ্ছে না। গত পরশুদিন ভারত সরকারের ভূমিকা নিয়ে সোনিয়া গান্ধীর একটা লেখা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে এবং তারা তার সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে গাজা সহ বিভিন্ন জায়গায় আর্তমানবতার পক্ষে তাদের একটা যে ঐতিহ্য ছিল সেটি তার সরকারকে স্মরণ করিয়ে দিয়েছে। ভারত সরকার ইসরায়েলের পক্ষে, ভারত সরকার ইসরায়েলের পক্ষে, আমাদের সরকার তো ইরানের পক্ষে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ওআইসিতে স্পষ্ট করে বক্তব্য দিয়েছে। আমি এই জায়গাটা গতকালকে একটা বিবৃতিও গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এইখানে আপনি বিবৃতিটা যদি দেখেন, বিবৃতিতে ইরানের উপরে যে মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলা করেছে এবং এটি একেবারে অযাচিতভাবে, এখানে পক্ষ দুটো, একটা আক্রমণকারী ইসরায়েল আর আক্রান্ত হচ্ছে ইরান। ইসরায়েল মাস্তান হিসাবে আমেরিকাকে ডেকে নিয়ে এসেছে, কিন্তু সরকারের যে বিবৃতি, সেই বিবৃতিতে একটা শব্দ আমেরিকা সম্পর্কে নেই। তার অর্থ হচ্ছে আপনি আমেরিকা নাখোশ হয় এই ধরনের কোনো স্ট্যান্ড নিতে চাইছেন। আমার হাতে আর একদম সময় নেই বাবুল ভাই। এরকম জায়গায় জাতীয় ঐক্যমতের যে কথা বলি, ধরেন আমাদের 60 লাখ শ্রমিক কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য, এই মানুষগুলোর নিরাপত্তা, আমাদের তেল, অর্থনীতি, এই জায়গাগুলো নিয়ে খুব দ্রুতই বসা উচিত কিনা? অবশ্যই। আর আপনি বসে কি হবে, আপনার হাতে কোনো কিছু নাই, এটাকে আপনি নিয়তির উপর ছেড়ে দিতে হবে, তাছাড়া কোনো। এবং আসলে প্রিপারেশন আপনি কোত্থেকে নেবেন? এমনি বললাম না, একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে অর্থনৈতিকভাবে আমরা আছি। তারপরে এই যে মিডল ইস্টের যত আপনার এই রেমিটেন্স যা আসে, না হলে একেবারে ধসে পড়বে। তেল, সব কিছু তেলের সাথে, বিদ্যুৎও তেলের সাথে জড়িত। এবং আপনি যেটা বললেন যে মাত্র 23 দিনের তেল মজুদ আছে, আমাদের হাতে টাকাও কম, আবার তেল যদি বন্ধ হয়ে যায়, আসা সোর্স যদি বন্ধ হয়ে যায়, ইরান একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের তেলের জন্য, রাশিয়া তো এমনি তেল দিবে না কাউকে, তো তাহলে কি হবে? ওই যে ছাড়ে দেবা কাইন দেবাসি, কে ক্ষমতায় কে থাকবে, কে আসবে, কে যাবে, তখন এটা আর মূল ইস্যু হবে না। এবং এই যুদ্ধটা যেভাবে নেতানিয়াহু, আপনি যেটা বলছিলেন যে যুদ্ধের একটা মডেল এই মধ্যপ্রাচ্যে বা ইরানে বা ওই গাজা বা ফিলিস্তিন আমরা জন্মের পরে শুনতেছি, এই যে যুদ্ধ, এগুলো হচ্ছে চাপিয়ে যাওয়া যুদ্ধ, অনৈতিক যুদ্ধ। কি মানে অধিকার কি যে পারমাণবিক প্ল্যান্ট তৈরি করছে ইরান? আচ্ছা চিন্তা করেন, আপনি পরমাণু রাখবেন, আমি একটা স্বাধীন রাষ্ট্র, আমি পরমাণু রাখতে পারবো না, আর রাখতে গেলে আপনি আমার উপর বোমা বর্ষণ করবেন, যুদ্ধ চাপিয়ে দেবেন। এটা কোন ধরনের নীতি, কোন ধরনের? সেই জন্য প্রমাণ হয় না। ইরাকেও যেটা হলো, যে জন্য মারণঘাতী অস্ত্রের জন্য আপনি দেশটাই শেষ করে দিলেন, কত মানুষকে। তো এই যুদ্ধ কিসের বিশ্ব বিবেক? ওই দিন শেষে ডান্ডা যারাতে, শক্তি যারাতে, আপনি বাংলাদেশ বলেন আর আমেরিকা বলেন আর মধ্যপ্রাচ্যের তামাম দুনিয়া তাই চলছে। এখানে বিবেক বলতে কিছু নাই। ওই যে বলে না যে জাতিসংঘ আমাকে নিবে না, হ্যাঁ, মৃত্যু আমাকে নিবে, তো আসলেই তাই। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ তাহসিন রিয়াদ। দর্শক, আমাদের প্রত্যাশা পৃথিবীর সব মানুষ নিরাপদ থাক, যুদ্ধ বন্ধ হোক, সবার নিরাপত্তা কামনা শেষ করছে। ভালো থাকবেন সবাই।